হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তো আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারের প্রবলেম সলভ নিয়ে আলোচনা করব। মূলত মূলত এই ভিডিওটি আহ, যারা ভর্তি পরীক্ষার্থী তাদেরকে খুব উপকারে আসবে। কারণ গ্রেভিটেশন অর্থাৎ মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার থেকে যে প্রবলেমগুলো সলভ করা হয় তার আই মিন খুব অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো আমরা কোন অ্যাপ্রোচে সলভ করতে পারবো সেটা নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করছি এই সিরিজে, এই ভিডিওতে। আমরা শুরু করি। প্রথমেই আহ মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারের কিছু কি নোটস আমাদের জানতে হবে, যেমন কক্ষপথ কি। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা আসলে এই ফর্মুলাগুলো জানো, বেসিক ডেফিনেশন গুলো তোমাদের জানা আছে, এটা আমি ধরে নিচ্ছি। যেমন ঘূর্ণন গতি কি, ব্যাসার্ধ, একটা বৃত্তাকার প্রতি ঘূর্ণন গতি ব্যাসার্ধ, আর কৌণিক গতি যদি ওমেগা বা কৌণিক কম্পাঙ্ক যেটাকে আমরা বলি ওমেগা হলে সেটাকে 2 পাই পর্যায়কাল লেখা যায়। এটা একদম ডেফিনেশন থেকে আসে, হ্যাঁ। এইভাবে কম্পাঙ্কের ডেফিনেশন কি, পর্যায়কাল কাকে বলে, তার রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক কি, যেমন ভি ইকুয়ালস টু আর ওমেগা। ঠিক আছে, তো এগুলো একদম বেসিক সূত্র, এটা তোমরা জানো বলে আমি ধরে নিচ্ছি। তারপরে আমরা চলে যাচ্ছি আসলে আমাদের কোর কনসেপ্টে। সেটা হচ্ছে ইটস অল অ্যাবাউট ফোর্স অ্যান্ড এনার্জি। আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার সলভ, যে কোনো প্রবলেম সলভ করার সময় আমাদের মূলত আইডিয়া থাকে। আইডিয়াগুলোকে ইদার ফোর্স অথবা এনার্জিকে কেন্দ্র করে আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একদম কোর আইডিয়া, হয় ফোর্স দিয়ে চিন্তা করবো অথবা এনার্জি দিয়ে চিন্তা করবো, ঠিক আছে। তো এখানে ফোর্স দিয়ে আমাদের প্রয়োজনীয় ফর্মুলা গুলো কিরকম হতে পারে বা প্রয়োজনীয় ফর্মুলা গুলো আমি লিখে দিছি একসাথে। ফোর্স এবং এনার্জি রিলেটেড ফর্মুলা যেগুলো তোমরা জানো, যেমন মহাকর্ষ বল কি, জি ইন্টু বস্তুদের ভরের গুণফল ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। একইভাবে কেন্দ্র বিমুখী বল, একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে কেন্দ্র বিমুখী বল কেমন হতে পারে, মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র কি, অভিকর্ষ ত্বরণের সূত্রটা কি। একইভাবে এনার্জি ওরিয়েন্টেশনে আমরা যখন দেখবো মহাকর্ষীয় বিভব হলে তার সূত্রটা কেমন দাঁড়ায়, বিভব শক্তির সূত্রটা কেমন, গতি শক্তি থাকলে কোনো একটা বস্তুর বেগ থাকলে তার গতি শক্তি থাকলে তার সেখানে তার শক্তিটা কেমন হয়, এবং শেষ পর্যন্ত মুক্তি বেগের রাশিমালাটা কেমন। ঠিক আছে, তো আমরা মূলত প্রবলেম সলভে ঢুকতেছি। সো আগেই বলছি ইটস অল অ্যাবাউট ফোর্স এন্ড এনার্জি। তো ফোর্স ওরিয়েন্টেশনে বা ফোর্সকে যখন চিন্তা করব সেটা নিয়ে আমরা অলওয়েজ চিন্তা করবো আসলে ব্যালেন্স অফ ফোর্স বা বলের সাম্যাবস্থা নিয়ে। এটা হচ্ছে আমাদের একদম প্রাইমারি স্টার্টিং পয়েন্ট, যে চেক ফর দ্য ব্যালেন্স অফ ফোর্স, বলের সাম্যাবস্থা আছে নাকি, এবং থাকলে সেটা দিয়ে আমাদের প্রবলেম সলভের সূচনাটা হবে। একইভাবে এনার্জির দিয়ে যদি চিন্তা করি সেক্ষেত্রে সবসময় চিন্তা করবে যে শক্তির সংরক্ষণশীলতা নীতি হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট একটা প্রবলেম সলভ করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে কখন, যে আমরা ফোর্সটা কখন ব্যবহার করব। সেটা হচ্ছে যখন বস্তুর উপর মোটামুটি ক্রিয়ারত মহাকর্ষ বল, বস্তুর গতি থাকলে তার সাথে কোনো পরিবর্তন হয় না, মানে মহাকর্ষ বলটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে বস্তুর, ইভেন বস্তু গতিশীল থাকলেও। এটার একটা এক্সাম্পল হতে পারে যেমন পৃথিবীর সাপেক্ষে চাঁদের গতি। পৃথিবীর সাথে চাঁদের গতি তো কি, আহ চাঁদে এবং পৃথিবীর মহাকর্ষ বল কিন্তু চেঞ্জ হচ্ছে না, চাঁদের প্রত্যেকটা পজিশনের জন্য পৃথিবীর সাথে মহাকর্ষ বলটা সেম থাকতেছে একটা বৃত্তাকার গতি থাকার কারণে। ঠিক আছে, একইভাবে আমরা তাহলে বুঝি এনার্জিটা কখন আমরা চিন্তা করব। এনার্জির কনসেপ্টটা নিয়ে তখনই আমরা আসলে প্রবলেম সলভিং অ্যাপ্রোচে ঢুকবো, যখন বস্তুর উপর ক্রিয়ারত মহাকর্ষ বল বস্তুর গতির সাথে প্রতিনিয়ত যখন পরিবর্তন হতে থাকে, তখন আসলে ফোর্সের কনসেপ্ট আমরা সহজে ইউজ করতে পারবো না। এটা একটা এক্সাম্পল হইতেছে মাধ্যাকর্ষণ কেন্দ্র থেকে ক্ষেত্র, মানে মহাকর্ষ ক্ষেত্র যেটা, সেটা থেকে ক্রমাগত সরে যেতে থাকে এরকম একটা বস্তুর গতি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে পৃথিবী থেকে একটা হাই ভেলোসিটিতে কোনো একটা বস্তুকে যদি আমি নিক্ষেপ করি, স্রোতে ক্রমাগত মানে একটা আহ, বিভিন্ন বিন্দুতে বিভিন্ন বলের মান তৈরি হচ্ছে, ঠিক আছে। তার মানে পৃথিবী থেকে নিক্ষিপ্ত উচ্চবেগে নিক্ষিপ্ত বস্তুটা আসলে পৃথিবীর যে মহাকর্ষ বল সেটা বিভিন্ন বিন্দুতে বিভিন্ন মহাকর্ষ বল ফেস করে বস্তুর গতিপথে। ঠিক আছে, তো তখন আমরা আসলে এনার্জি কনসেপ্টটাকে আমরা ব্যবহার করি। তো এই গেল আমাদের থিওরিটিক্যাল আলোচনা। আমরা আসলে বেশি সময় নিব না, আমরা সরাসরি প্রবলেম সলভে ঢুকে যাব। সো আমরা আজকে 4টা এক্সাম্পল দেখবো, মূলত 4টা অ্যাডভান্স লেভেল এক্সাম্পল। কিন্তু দেখবা এই দুইটা কনসেপ্ট ব্যবহার করে খুব অ্যাডভান্স লেভেল প্রবলেম আমরা খুব সহজে আসলে সমাধান করে ফেলতে পারি, ঠিক আছে। তো আমরা জাস্ট শুরু করি প্রথম এক্সাম্পলটা।
তো প্রথম এক্সাম্পলটা আমরা দেখি যে এটি আসলে বুয়েট 19-20 সালে বুয়েট রিটেন পরীক্ষায় আসছিল। তো আমরা প্রবলেম স্টেটমেন্ট একবার দেখি যে প্রত্যেকটা 2 × 10⁻³ কিলোগ্রাম ভরের দুইটা তারা আছে, যারা মুখোমুখি সংঘর্ষের জন্য একে অপরের দিকে ধাবমান। তো নিকটবর্তী হওয়ার পূর্বে তারা দুটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া ছিল 10⁹ কিলোমিটার, এবং তাদের গতি ছিল অত্যন্ত নগণ্য। এখন বলছে তারা যখন এসে পরস্পরের সাথে সংঘর্ষ লিপ্ত হবে বা সংঘর্ষের সময় তাদের বেগ কত হবে, যেখানে দেয়া আছে প্রত্যেকটা তারার ব্যাসার্ধ 10⁻⁴ কিলোমিটার। ওকে। এখন ধরে নিতে বলছে যে সংঘর্ষ না হওয়া পর্যন্ত তারা দুইটা অবিকৃত থাকবে। ঠিক আছে, মানে আর কোনো কিছু আমাকে চিন্তা করতে হবে না, তারা দুইটা সিম্পল এসে সংঘর্ষে লিপ্ত হবে। ওকে। তো মহাকর্ষীয় ধ্রুবকের মান দেয়া আছে, যেটা তোমাদের অলরেডি মুখস্থ থাকার কথা। ঠিক আছে, এসআই এককে দেয়া আছে সবকিছু। আহ প্রশ্ন যখন আমরা সলভ করবো শেষ পর্যন্ত ক্যালকুলেশন সময় তুমি দেখবে যে ওই কিলোমিটারকে আমরা শেষ পর্যন্ত মিটারে কনভার্ট করবো আর কি, যেটা তোমরা অলরেডি এই প্রবলেম সলভ করার সময় করো। এনিওয়ে, তাহলে আমরা প্রবলেম সলভে ঢুকি। তো আমাদের প্রথম কাজ কি মনে আছে তো? ফার্স্ট স্টেপ হচ্ছে শক্তি নাকি বল, কোন কনসেপ্টটাকে আমরা ব্যবহার করবো। তো এখানে চিন্তা করে একটু যদি আমরা চিন্তা করি তাহলে কি দেখবো, যে তারা দুইটা প্রতিনিয়ত একে অপরের দিকে যদি ধাবমান থাকে, তাহলে তাদের প্রতিনিয়ত তাদের পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং তাদের প্রত্যেকটা পজিশন মানে চলার পথে প্রতিটা বিন্দুতে তারা নিত্য নতুন মহাকর্ষীয় মানে বলটা অনুভব করবে। ঠিক আছে, কারণ দূরত্ব যত কমতে থাকবে মহাকর্ষীয় বলের মান তত বাড়তে থাকবে। তার মানে আসলে কি, শক্তি নাকি বল? তাহলে খুবই, তোমরা ইন্টেলিজেন্ট গেস অলরেডি করে ফেলছো হয়তো বা যারা দেখতেছো, শক্তি ইউজ করবো আমরা। ঠিক আছে, তার মানে আমরা দেখব যেহেতু সবসময় বস্তুদের যে যে কথাটাই বলছি, তারা দুটোর মধ্যকার দূরত্ব একই থাকছে না, অর্থাৎ বস্তুদের প্রতিবাদে প্রতিনিয়ত মাধ্যাকর্ষণ বল পরিবর্তিত হচ্ছে, তাহলে এনার্জির কনসেপ্টটাই আমরা ব্যবহার করা উচিত। ওকে, তাহলে আমরা দেখি, মনে আছে তো আমাদের ফোর্স থাকলে কি বলছিলাম, ব্যালেন্স অফ ফোর্স বা বলের সমাবস্থা দেখবো। ফোর্স দিয়ে যদি ইউজ মানে প্রবলেম সলভ করতে চাই, এনার্জি দিয়ে যদি সলভ করতে চাইলে আমরা কি চেক করবো, শক্তি সংরক্ষণশীলতা নীতিটা চেক করব, বা ওইটাই আমাদের স্টার্টিং পয়েন্ট। সো আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতি যদি স্টার্টিং পয়েন্ট হয়, তাহলে আমরা বলতে পারি যে তারা দুইটার জন্য প্রাথমিক অবস্থার মোট শক্তি, শক্তি সংরক্ষণশীলতা নীতি যেহেতু আমাদের স্টার্টিং পয়েন্ট, আমরা লিখে ফেলবো যে প্রাথমিক অবস্থার মোট শক্তি, অবস্থা এখানে দুইটা, একটা প্রাথমিক অবস্থা, একটা সংঘর্ষের সময়কালের অবস্থা। তাহলে দুই জায়গাতেই মোট শক্তি কি হবে, সমান হবে। এটাই হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি। ওকে, অলরাইট। তাইলে প্রাথমিক অবস্থার মোট শক্তি বলতে আসলে বুঝি প্রাথমিক অবস্থার বিভব শক্তি এবং প্রাথমিক অবস্থার গতিশক্তির যোগফল। একইভাবে সংঘর্ষের সময়কালে মোট শক্তি মানে বুঝি সেখানকার বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল। এটা তোমাদের অলরেডি জানা উচিত, কারণ একটা বস্তুর শক্তি দুই রকম, একটা বিভব শক্তি একটা গতিশক্তি, মেকানিক্যাল এনার্জি যদি বলি আমরা। ওকে, তাইলে এখানে আমরা দেখতেছি প্রাথমিক অবস্থার বিভব শক্তি। দেখো এখানে একটু হাইলাইট করে দিছি আমি। প্রাথমিক অবস্থার বিভব শক্তিটা কি, আমরা যেহেতু তারা দুইটার ভর বলছে কি সমান ভরের, দেখতেছো একটা নীল তারা একটা হলুদ তারা পরস্পর আর দূরত্বে আছে, যেখানে আর এর ভ্যালু দেওয়া আছে 10⁹ এবং বস্তুটার ভর দেওয়া আছে 2 × 10⁻³ কিলোগ্রাম। প্রাথমিক অবস্থার বিভব শক্তি দেখতেছো যে -g দুটা ভরের গুণফল, যেহেতু দুটাই ভরের এম, m × m/r। আমাদের শক্তির বিভব শক্তির ফর্মুলা আমরা লিখে ফেললাম। ঠিক আছে, সো প্রাথমিক অবস্থার বিভব শক্তিটা আমরা পেয়ে গেলাম, বা এগুলো আমরা আস্তে আস্তে লিখতেছি। এখন প্রাথমিক অবস্থায় কি তাদের গতি ছিল নগণ্য, ওই যে উপরে প্রশ্নে হাইলাইট করে দিছি দেখো। গতি যদি নগণ্য থাকে তাহলে কি হবে, তার কোনো গতিশক্তি থাকবে না প্রাথমিক অবস্থায় তারা দুইটার, সেই কারণেই গতিশক্তি রাখছি 0। ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থার মোট শক্তিটা আসলে শুধুমাত্র বিভব শক্তিটাই থাকলো। রাইট, এখন আসি সংঘর্ষের সময়কাল। সংঘর্ষের সময়কালে তাহলে মোট শক্তির মধ্যে প্রথমে বিভব শক্তিটা হাইলাইট করলাম। সেখানে কি দেখতেছি, সংঘর্ষের সময়কালে দেখো চিত্রের মধ্যে তারা আসলে যখন বাড়ি খাবে সে একটার সাথে একটা, তাদের সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স, অথবা দুইটা তারেরই কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কত, দুটো তারের ব্যাসার্ধের যোগফল অর্থাৎ 2r। ঠিক আছে, চিত্রে দেখানো হচ্ছে যে তারা দুটা ভর 2r দূরত্বে আছে পরস্পর থেকে, মানে দুইটা ভরের মানে ভর কেন্দ্র দুইটা। তাহলে সূত্র দাঁড়াচ্ছে কি, বিভব শক্তির -g × m × m, ভর দুইটার গুণফল ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব হচ্ছে 2r। ঠিক আছে,
তাহলে সংঘর্ষ সময়কালে বিভব শক্তিটা পাইলাম। এখন গতিশক্তি কত? গতিশক্তি দেখো, ওই যে তাদের সংঘর্ষের সময় যাদের যে ব্যাগ প্রশ্নের মধ্যে হাইলাইট করা আছে, ওই ব্যাগটাই তো তাদের গতিশক্তিটা ক্রিয়েট করছে। চিত্রের মধ্যে দেখা যাচ্ছে দুইটা ভি ব্যাগে এসে তো বাড়ি খেয়ে এরকম একটা কলিশন তৈরি হয়েছে। তাহলে গতিশক্তিটা আসলে কি, দুইটা তারারই, যদি ধরে নিলাম দুইটা তারাই একই ভর, একই দূরত্ব এবং একই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে তারা আসলে অ্যাক্টিভলি ক্রিয়ারত আছে, তাদের তাদের বেগ অবশ্যই সেম হবে সিমেট্রির কারণে। তো ভি বেগ দুইটারই, তাহলে দুইটারই গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার করে। সেই কারণে দুইটার গতিশক্তির যোগফল হবে টোটাল গতিশক্তি সংঘর্ষের সময়কালে। তো সেটাই এখানে হাইলাইট করে দেয়া আছে ইকুয়েশনে, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, রাইট। তাহলে ইকুয়েশনটা সিম্পলিফাইড অবস্থায় আমাদের এরকম আসলো। লেফট হ্যান্ড সাইডে আছে মাইনাস জি এম এম বাই আর, রাইট হ্যান্ড সাইডে আছে মাইনাস জি এম এম বাই টু আর, মানে টু ইন্টু ক্যাপিটাল আর প্লাস দুইটা বস্তুর গতিশক্তির যোগফল। সেটাকে একটু সিম্পলিফাই করে আমরা ওই সমীকরণের ডান পাশের টা, পক্ষান্তর করে আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, দুইটা হাফ এম ভি স্কোয়ারকে টু ইন্টু হাফ এম ভি স্কোয়ার লিখলাম। এবং দুই পাশ থেকে দেখো একটা ক্যাপিটাল এম কাটা পড়ে যাচ্ছে, টু ইন্টু হাফের টুটা কাটা পড়ে যাচ্ছে, এবং এটাকে সিম্পলিফাই করে আসলো এরকম একটা আকৃতি, যেখানে আসছে ভি স্কোয়ার সমান মাইনাস জি এম বাই স্মল আর প্লাস জি এম বাই টু ইন্টু ক্যাপিটাল আর। এখানে স্মল আর কত ভ্যালু একটু আগে আমরা দেখে আসছি যে তাদের যে ইনিশিয়ালি যে দূরত্ব ছিল, প্রাথমিক অবস্থায় দূরত্ব তারা দুইটার, অর্থাৎ 10 × 9 কিলোমিটার। আর ক্যাপিটাল আর হচ্ছে তারা দুইটার ব্যাসার্ধ। ঠিক আছে, এই যে 10⁴ কিলোমিটার। তাহলে আমরা সিম্পলিফাই করে শেষ পর্যন্ত আমরা ভ্যালু বসানোর পরে এরকম ভি স্কোয়ারের ভ্যালুটা আমরা এরকম ভাবে পাইলাম। তাহলে সবকিছুরই মান আমাদের জানা আছে, জিএম কমন নিয়ে এখানে লিখতে পারতেছি আমরা এটাকে, এবং সেখানে আমরা যদি আমরা মানগুলা বসাই দিই, তাহলে ভি স্কোয়ারের আমরা একটা মান পাবো। ভি স্কোয়ারের মান আসতেছে 6.67 ইন্টু 10⁻12, যেটাকে রুট করলে আমরা ভ্যালোসিটিটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ তারাগুলা যে বেগে পরস্পরকে আঘাত করবে সে বেগটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবং সেটা মান কত আসলো 2.58 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম সংঘর্ষের সময় তাদের বেগ কত। ঠিক আছে, সো দেখছো আমরা খুব সহজেই, আমাদের অ্যাপ্রোচটা ছিল খুব সিম্পল, যে আমরা চেক করলাম আসলে ফোর্স নাকি এনার্জি, সেটা দিয়ে আমরা আসলে প্রবলেমটা সলভ করে ফেলছি। সো এটা ছিল প্রবলেম নাম্বার ওয়ান। সো আমরা এরপরে প্রবলেম নাম্বার টুতে যাব। খেয়াল করে রাখবে এগুলো আসলে একটু আমরা ইন এসেন্স, যেটা আমরা গ্র্যাভিটেশনাল চ্যাপ্টার পড়ার সময় সরাসরি সূত্র অ্যাপ্লাই করে আমরা প্রবলেম অনেক সময় সলভ করতে পারি না, এগুলো হচ্ছে সেই ধরনের প্রবলেম। তো এখন আজকের এই লেকচারে আমি মূলত সেই ধরনের প্রবলেমগুলো কিভাবে আমরা সলভ করব সেটাই একটু বোঝানোর চেষ্টা করতেছি, যে আমরা দুইটা অ্যাপ্রোচ মাথায় নিয়েই আমরা আসলে সলভ করে ফেলতে পারি, এবং কখন কোন অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করবো সেটাই আমরা এক্সাম্পলের সাহায্যে দেখতেছি। ওকে, সো আমরা সেকেন্ড প্রবলেমটা দেখবো এখন। তো আমরা প্রবলেম নাম্বার টুতে যাচ্ছি। সো প্রবলেম নাম্বার টুটা মূলত বলছে, স্টেটমেন্ট একবার পড়ি। পৃথিবী থেকে 2600 কিলোমিটার উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। এর বেগ ঘন্টায় কত হবে? যেখানে দেয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, ভর দেয়া আছে 6 × 10⁻26 কিলোগ্রাম, এবং মহাকর্ষীয় ধ্রুবকের মান তোমরা অলরেডি জানো। ঠিক আছে, এটা দেয়া আছে। তো এটা কুয়েটে আসছে, কুয়েট ভর্তি পরীক্ষায়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসছে ভর্তি পরীক্ষায় 19-20 সালে। So, আমরা এখানে ডায়াগ্রামের মধ্যে দেখছি যে একটা সবুজ রঙের পৃথিবী চিন্তা করলাম, ওটার ভর কেন্দ্র হচ্ছে যে একটা বিন্দু যেখানে ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, আর স্মল এম সেটা হচ্ছে ওই উপগ্রহটা। ঠিক আছে, এবং তার সে একটা ভি একটা বেগে সে ঘূর্ণায়মান আছে, ওই ভি বেগের মানটাই আসলে বের করতে হবে। সো আমরা প্রথমে অ্যাপ্রোচ কি ছিল, ইটস অল অ্যাবাউট ফোর্স এন্ড এনার্জি। আবার রিক্যাপ করতেছি আমরা সূত্রগুলা, যখন আমাদের এই সূত্রগুলা প্রয়োজন হতে পারে। তোমরা পজ দিয়ে সূত্রগুলো একবার দেখে নিতে পারো। তারপরে আমাদের প্রশ্নটাই চলে আসলাম, বেসিক যে কোশ্চেনটা আমরা নিজেদেরকে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে শক্তির কনসেপ্ট ইউজ করবো নাকি বলের কনসেপ্ট ইউজ করবো। তো অবভিয়াসলি কোনটা কোন সময় মনে আছে, আমরা একটু আগে দেখছি প্রথম ভিডিওতে, প্রথম প্রবলেম সলভ করার সময়, যে যখন আমরা
বস্তু, অর্থাৎ যে বস্তুটার গতি অ্যানালাইজ করতেছি এখানে, উপগ্রহটা, সে যদি আরেকটা বস্তুর মহাকর্ষ ক্ষেত্র যেটা, সেটা সাপেক্ষে যদি চেঞ্জ না হয় তার পজিশনটা, যেমন এখানে প্রত্যেকটা বিন্দুতেই এই উপগ্রহটার গতিপথের প্রতিটা বিন্দুতে কি সে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র থেকে দূরে চলে যাচ্ছে না, সে একই একই মহাকর্ষ বল অনুভব করবে তার গতিপথের প্রতি, তার বৃত্তাকার পথের প্রতিটা বিন্দুতে। সো এখানে আমরা আসলে কি একটু চিন্তা ভাবনা, ইন্টেলিজেন্ট গেস যারা করতে পারতেছো তারা খুবই ভালো, যে বল ব্যবহার করব, বলের কনসেপ্টটা ব্যবহার করব। ঠিক আছে, এই যে বলের কনসেপ্টটা মানে কি, ব্যালেন্স অফ ফোর্স বা বলের সাম্যাবস্থার কনসেপ্টটা ব্যবহার করব আমরা। ঠিক আছে, সেখানে বলে দেওয়া হচ্ছে যে যেহেতু সব সময় বস্তুদ্বয়ের অর্থাৎ পৃথিবীর উপগ্রহ এর মধ্যবর্তী দূরত্ব একই থাকছে, ফোর্সের কনসেপ্ট ব্যবহার করাটা বেটার। ঠিক আছে, সো দেখি ব্যালেন্স অফ ফোর্স, এখন ব্যালেন্স অফ ফোর্সের জন্য দুইটা ফোর্স লাগবে, বা দুই বা ততোধিক ফোর্স লাগবে ব্যালেন্স অফ ফোর্স, যদি আমরা বলের সাম্যাবস্থা যদি চিন্তা করতে চাই। তাহলে এখানে দেখা যাচ্ছে আসলে দুইটা ফোর্স দিয়ে সাম্যাবস্থাটা ক্রিয়েট হবে। একটা হচ্ছে মহাকর্ষ বল আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। বস্তু যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে তখন তার একটা কেন্দ্র বিমুখী বল কি হয়, তার উপর ক্রিয়ারত থাকে। সেখানে দেখতে পাচ্ছি আমরা মহাকর্ষ বল এবং কেন্দ্র বিমুখী বল এই দুইটা দিয়ে আসলে বলের সাম্যাবস্থাটা ক্রিয়েট হবে, যে কারণেই উপগ্রহটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান আছে। তাহলে এফ জি কেন্দ্র বিমুখী বল, এফ সি এর সমান। সেখানে আমরা দেখাচ্ছি যে এফ জি অর্থাৎ মহাকর্ষ বলের মান কত আমরা জানি, জি এম বাই আর স্কোয়ার, যেখানে স্মল আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ ক্যাপিটাল আর প্লাস ওই উচ্চতাটা অর্থাৎ এইচ দিয়ে যেটাকে ডিনোট করা হয়েছে চিত্রে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মহাকর্ষ বল সমীকরণের বাম পাশে বসছে জি এম এম বাই আর স্কোয়ার, আর সমীকরণের ডান পাশে কেন্দ্র বিমুখী বল সেটা আমরা অলরেডি জানি এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এখন দুই পাশ থেকে এম কে কাটা পড়তেছে, এবং দুই পাশ থেকে একটা আর চলে গিয়ে বাম দিকে শুধুমাত্র একটা আর থাকতেছে। তো সুতরাং এটা একটু সিম্পলিফাইড অবস্থায় আসতেছে জিএম বাই স্মল আর, যেখানে স্মল আর কে অলরেডি আমরা একটু আগেই বললাম যে ক্যাপিটাল আর প্লাস এইচ, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, এইচ হচ্ছে এই কৃত্রিম উপগ্রহটা যে উচ্চতায় আছে। তো এখানে সবগুলা ভ্যালুই অলরেডি আমাদের দেয়া আছে, আমরা জাস্ট ভ্যালুগুলা বসাইলাম। তাহলে ভি স্কোয়ারের একটা মান আমরা পেয়ে গেলাম 44.47 ইন্টু 10⁶। ঠিক আছে, এখানে কেয়ারফুল যে ভ্যালু যেগুলো আছে, যেমন কিলোমিটারকে মিটারে কনভার্ট করছি ভ্যালুতে বসানোর সময়, আর না ভর কেজিতেই আছে, সো এটা নিয়ে আমার টেনশন নাই। বাকি সবগুলো ভ্যালুই সুন্দর এসআই ইউনিটে আছে। সো কিলোমিটারকে আমরা জাস্ট মিটারে কনভার্ট করছি। ঠিক আছে, তাহলে ভি এর মান কত আসলো, রুট ওভার করে আমরা কি পাইলাম, 6668, অর্থাৎ 6668.33 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন যদি আরেকবার পড়ো তাহলে কি বলা আছে, ঘন্টায় কত জিজ্ঞেস করছে প্রশ্নে। ঠিক আছে, তাহলে ঘন্টা নিতে হলে কি করতে হবে আমাকে, আমরা ঘন্টায় যদি কিলোমিটার পার আওয়ারই নিতে চাই তাহলে 3600/1000 দিয়ে গুণ করতে হবে এই মিটার পার সেকেন্ডকে। ঠিক আছে, সেকেন্ডকে ঘন্টা নেওয়ার জন্য 3600 দিয়ে গুণ করছি, আর মিটারকে কিলোমিটার নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করছি। সো আলটিমেটলি আসবে কত, 24,005 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা ব্যালেন্স অফ ফোর্স বা বলের সাম্যাবস্থা কনসেপ্ট ব্যবহার করে খুব সহজেই আমরা প্রবলেমটা সলভ করতে পারলাম। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের প্রবলেম সলভের টেকনিক। সো আমরা দুইটা প্রবলেম অলরেডি দেখে ফেলছি, আমরা এখন যাব 3 নম্বর প্রবলেম। তো কথাটা বুঝতে পারছি আমাদের আসলে দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে ফোর্সের কনসেপ্ট, ফোর্সের লাইনে হাঁটবো অথবা এনার্জির লাইনে হাঁটবো, কখন কোন লাইনে হাঁটবো এগুলো আমরা এক্সাম্পল দেখে দেখে আসলে ক্লিয়ার করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা যে কোনো প্রবলেম তোমরা আসলে এভাবে সলভ করতে পারবা গ্র্যাভিটেশনের। ওকে, প্রবলেম 3 নম্বর প্রবলেমটা এখন এখন আমরা দেখবো। সো 3 নম্বর প্রবলেমে চলে আসছি আমরা। এখন 3 নম্বর প্রবলেম স্টেটমেন্ট একবার পড়ি। কি বলছে, মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে একটি রকেটকে 2 কিলোমিটার পার সেকেন্ড বেগে উৎক্ষেপণ করা হলো। এখন মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের বাধার কারণে যদি রকেটের প্রাথমিক শক্তির 20% হারায়, তবে রকেটটি ফিরবার ঠিক পূর্ব মুহূর্তে মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৌঁছাবে তা বের করো। তো কি বের করতে হবে সেটা আমি হলুদ রঙে হাইলাইট করে রাখছি। মঙ্গলের ভর দেওয়া আছে 6.4 × 10⁻23 কিলোগ্রাম এবং ব্যাসার্ধ দেওয়া আছে 3395 কিলোমিটার। সেটা বুয়েট 2023-24 সালের রিটেন পরীক্ষা আসছিল। সো মনে হচ্ছে অনেক জটিল প্রবলেম, বাট অলওয়েজ মনে রাখবা গ্রেভিটেশনের জটিল প্রবলেম যখনই মনে হবে
তুমি একদম ব্যাক টু দ্য পেভিলিয়ন, একদম স্টার্টিং পয়েন্টে চলে যাবা, যে আমাকে কোন রাস্তায়, আমরা ফোর্সের রাস্তায় আছে অথবা এনার্জির রাস্তায় আছে, আমরা যে কোনো এক রাস্তায় হাঁটলেই এটা খুব বিশ্বাস করবা যে প্রবলেমগুলো সলভেবল। ঠিক আছে। সো এখানে তাহলে আমাদের কোর প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ উচ্চতাটা কত। একটা ব্যাগে মারা হইলো, এর মধ্যে আবার প্রাথমিক শক্তি 20% হারাই ফেলছে, সর্বোচ্চ উচ্চতা বের করতে বলছে রকেট। ঠিক আছে, মঙ্গল গ্রহ থেকে, মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে নিক্ষেপিত রকেট। অলরাইট। সো রকেটের আদিবেগ 2 কিলোমিটার পার সেকেন্ড, এটা দেয়া আছে। তো আমার প্রথম কাজ, শক্তি নাকি বল, এই প্রশ্নের উত্তর খোঁজা, তাই না? শক্তি নাকি বল, যেহেতু সবসময় বস্তুদ্বয় অর্থাৎ মঙ্গল আর রকেটের মধ্যকার দূরত্ব সেম থাকতেছে না, মানে রকেটটা মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আসলে প্রতিনিয়ত মুভিং রাইট, মুভ করতেছে। তাহলে তার উপর ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বলটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তাহলে এনার্জি এর কনসেপ্টটা আমাদের ইউজ করাটা বেটার। ঠিক আছে, ফোর্সের কনসেপ্ট আমি স্ট্রেট ফরওয়ার্ড ব্যবহার করতে পারবো না, সো এনার্জি কনসেপ্টটা আমাদের ব্যবহার করা বেটার। ওকে, সো আমরা একটু রিকেপ করতেছি ফর্মুলাগুলা। তোমরা যারা পজ দিয়ে ফর্মুলা একবার দেখে নিতে পারো, আমি জাস্ট স্কিপ করতেছি, এটা অলরেডি কয়েকবার দেখে ফেলছি আমরা। এটা আমরা কয়েকবার দেখছি। ফোর্স থাকলে কি করতে হবে, চেক ফর দ্য ব্যালেন্স অফ ফোর্স। আর এনার্জি কনসেপ্ট যদি আমরা ইউজ করি, তাহলে চেক ফর দ্য কনজারভেশন অফ এনার্জি, অর্থাৎ শক্তি সংরক্ষণশীলতা নীতি। তো আমরা যেহেতু এই প্রবলেমটা এনার্জি কনসেপ্টটা ব্যবহার করব, তো আমাদের প্রথমেই চেক করব শক্তি সংরক্ষণশীলতা নীতি কিভাবে কাজ করে। ঠিক আছে। সো শক্তি সংরক্ষণ শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী কি আমাদের চিন্তা করতে হবে, যে রকেটের প্রাথমিক অবস্থানে মোট শক্তি ইকুয়ালস টু রকেটের সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি হওয়ার কথা ছিল, রাইট? শক্তি সংরক্ষণশীলতা নীতি তাই বলে, তাই না? এই শক্তি তো সব জায়গায় শক্তি যেহেতু কনজার্ভ করবে বা সংরক্ষণ করবে, তাহলে প্রাথমিক অবস্থার টোটাল যে শক্তি থাকবে সেটাই হবে সর্বোচ্চ উচ্চতায় টোটাল শক্তির সমান। কিন্তু এখানে একটি ইন্টারেস্টিংলি, এখানে দেখো হলুদ রঙে হাইলাইট করা আছে যে প্রাথমিক শক্তি 20% হারাই ফেলছে। তাহলে আমরা এই কথাটাকে কেটে দিলাম, ঠিক আছে, এই কথাটা আমরা লিখতে পারবো না। ঠিক আছে, কারণ কিছু শক্তি আসলে অপচয় হবে। তাহলে অপচয় হওয়ার কারণে কি হচ্ছে, প্রাথমিক যে শক্তি ছিল তার 20%, অর্থাৎ 20/100 ইন্টু যে প্রাথমিক যে শক্তি ছিল সেটা, মানে মোট প্রাথমিক শক্তি থেকে বিয়োগ করে দিলাম প্রাথমিক শক্তির 20%। এই শক্তিটাই আসলে কি রকেটটাকে সর্বোচ্চ উচ্চতায় তুলছে। তাহলে এটা সমান হবে রকেটের সর্বোচ্চ উচ্চতার মোট শক্তি যেটা সেটা। ঠিক আছে, খুব কমন সেন্স কিন্তু এটা। ঠিক আছে, প্রশ্ন থেকে জাস্ট এই লাইনটাকে আমরা একটু রিরাইট করলাম। ঠিক আছে, তো রিরাইট করে আমরা কি লিখতে পারি, 1 - 0.2, কারণ 20% হারিয়ে গেলে 1 - 0.2 পরিমাণ থাকবে। সেটা হচ্ছে রকেটের প্রাথমিক মোট শক্তির 1 - 0.2 গুণ, সমান সমান হচ্ছে রকেটের সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি। ঠিক আছে, তাহলে 1 - 0.2 মানে হচ্ছে 0.8, সেটা ইন্টু রকেটের প্রাথমিক মোট শক্তি সমান সমান রকেটের সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি। এখন রকেটের প্রাথমিক মোট শক্তি সমান আসলে কি? তো অবভিয়াসলি রকেটের প্রাথমিকভাবে মোট শক্তি আসলে কি, সে তার বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল। তো প্রাথমিকভাবে রকেটের বিভব শক্তি কত, দেখতেই পাচ্ছ রকেটের প্রাথমিকভাবে বিভব শক্তিটা, রকেটের ভর স্মল এম, মঙ্গলের ভর ক্যাপিটাল এম, এবং দুইটা পরস্পর মঙ্গলের যে ব্যাসার্ধ ক্যাপিটাল আর, সেই দূরত্বে অবস্থান করতেছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি জানি, -g ইন্টু ভরদ্বয়ের গুণফল ডিভাইড বাই আর হইতেছে বিভব শক্তি। ঠিক আছে, সেটা আমরা বিভব শক্তির বদলে সেটা লিখলাম। ঠিক আছে, আর রকেটের যে প্রাথমিকভাবে গতিশক্তি দেখো, রকেটকে কিন্তু একটা ভি বেগে নিক্ষেপিত করা হয়েছিল, এই যে 2 কিলোমিটার পার সেকেন্ড প্রশ্নের মধ্যে দেয়া আছে। ওই ভি এর কারণে তার যে প্রাথমিকভাবে যে গতিশক্তি ছিল সেটা হচ্ছে 12 mv²। ঠিক আছে, এখন এই দুইটা ভ্যালু আমরা কি করব, ইকুয়েশনে বসাই দিব। ঠিক আছে, এই যে ইকুয়েশনে বসাই দিচ্ছি, যে 0.8 ইন্টু ওই বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল, এটা তো প্রাথমিক শক্তি, মোট শক্তি। ঠিক আছে, বিভব শক্তিটা অলওয়েজ নেগেটিভ, এটা মাথায় রাখবা। ঠিক আছে, তো এটা সমান সমান আসলে কি, প্রাথমিক অবস্থার যে মোট শক্তি যেটা তার 80%, অর্থাৎ 0.8 ইন্টু প্রাথমিক মোট শক্তি, যেটা আমরা ইকুয়েশনে বসাই দেখাচ্ছি। এটা সমান আসলে সর্বোচ্চ উচ্চতায় রকেটের বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলের সমান। এখন সর্বোচ্চ উচ্চতায় রকেটের বিভব শক্তি আর গতিশক্তি এগুলো কত আসলে, দেখো সর্বোচ্চ উচ্চতায় রকেটের বিভব শক্তি হবে কি, ওই যে সর্বোচ্চ উচ্চতায় যেটা এইচ উচ্চতায় উঠে গেছে মঙ্গল গ্রহ থেকে, সেখানে মঙ্গলের যে ভরকেন্দ্র
এবং রকেট, এদের পরস্পর দূরত্ব কত? এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? আর প্লাস এইচ, যেখানে আর হচ্ছে মঙ্গলের ব্যাসার্ধ। ছবি থেকেই আমরা বুঝতে পারতেছি এটা। তাহলে বিভব শক্তি কত হবে? এই যে মাইনাস জি ইন্টু ভরদয়ের গুণফল ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে আর প্লাস এইচ। আর ইন্টারেস্টিংলি সর্বোচ্চ উচ্চতায় যেহেতু কোনো বেগ নাই, কারণ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানো মানে কি, তার বেগ ওখানে আসলে নাই, জিরো। কারণ তার যদি ওখানে বেগ কিছু তো অবশিষ্ট থাকতো তাহলে তো সে আরো উপরে উঠতো। যেহেতু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে তাহলে তো তার বেগ নাই, তাহলে তার বেগ হচ্ছে শূন্য সর্বোচ্চ উচ্চতায়। সুতরাং সর্বোচ্চ উচ্চতায় তার গতিশক্তি রকেটের, সেটা হচ্ছে জিরো। ওকে। কারণ এই দুটো ভ্যালু যখন আমরা বসাই দিব ইকুয়েশনটা আসবে এরকম। তাইলে আমাদের পুরো ইকুয়েশন আমরা এখন খুব সুন্দর আকৃতি ধারণ করলো। 0.8 ইন্টু যে প্রাথমিক অবস্থার যে মোট শক্তি সমান সমান সর্বোচ্চ উচ্চতায় রকেটের মোট শক্তি। এটা যখন আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো কি করছি ক্যালকুলেশনের প্রথমেই ফার্স্টে যেটা করলাম, মাইনাস জি ইন্টু ভরদয়ের গুণফল অর্থাৎ ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, এটা দিয়ে ভাগ করে দিছি। এটা জাস্ট ক্যালকুলেশনটা একটু সহজে করার জন্য, ঠিক আছে। তো ভাগ করে একটু সিম্পলিফাই করে দেখো, বামপক্ষে ওই 0.8 ডিভাইড বাই মাইনাস জি ইন্টু এম এগুলো ভিতরে ঢুকাই দিলে, ওই ব্র্যাকেটের ভিতরে ঢুকে দিলে অনেকটা এরকম আসে। তোমরা খাতায় এটা একবার করবা, তাহলে খুব সুন্দর করে আমরা বামে ফার্স্টে ভ্যালুগুলা বসাই দিতে পারি। ঠিক আছে, সবগুলো ভ্যালুই আমাদের এখানে দেয়া আছে। যেমন আর অর্থাৎ মঙ্গলের ব্যাসার্ধ হচ্ছে দেয়া আছে কত? 3395 কিলোমিটার, যেটাকে মিটারে কনভার্ট করবো অবশ্যই। জি এর ভ্যালু তো দেয়া আছে। জি এর ভ্যালু তোমরা অলরেডি জানো যে 6.67 ইন্টু 10⁻⁻11। ক্যাপিটাল এম অর্থাৎ মঙ্গলের ভর যেটা, সেটা তোমরা জানো। আর বাই দ্য ওয়ে এখানে দেখো, ওই স্মল এমটা দুই পাশ থেকে চলে যায় আর কি, ঠিক আছে। যখন আমরা জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম দিয়ে ভাগ করছিলাম তখন এটা চলে যায়। তো রকেটের ভরটা আসলে এখানে ফ্যাক্টরি না, ঠিক আছে, এটা চলে যায়। রকেটের ভরটা এই কারণেই প্রশ্নেও দেয়া নেই। ওকে। সো যাই হোক, আমরা এখন যদি ভ্যালুগুলো বসাই দেই তাহলে অনেকটা এরকম আকৃতি পাচ্ছেন পুরো জিনিসটা। সো কিলোমিটার গুলোকে জাস্ট মিটারে কনভার্ট করছি, আর ভর দিছি, মঙ্গলের ভরটা ইউজ করছি। হুম, মঙ্গলের ব্যাসার্ধটা ইউজ করছি। আর সমীকরণের ডান পাশে মঙ্গলের ব্যাসার্ধটা আমি ইউজ করি না, জাস্ট এটাকে একদম ফাইনালি ইউজ করবো, ঠিক আছে। তো ফার্স্ট 1/r+h এর ভ্যালু কত সেটা দেখতেছি। সুন্দর, 1/r+h এর ভ্যালু একটা আসছে 1.957 ইন্টু 10⁻⁻7। এটাকে যখন ইনভার্স করবো তখন r+h এর ভ্যালু পাইছি। তাহলে এইচ হবে আসলে এই 5.11 ইন্টু 10⁻6 থেকে ওই আর এর ভ্যালু যেটা সেটা বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো। ঠিক আছে। সেটা সিম্পলিফাই মানে একটু একটু ক্লিনার রাখার জন্য এই কাজটা করছি, মানে বেশি ক্লামজি না করার জন্য ক্যালকুলেশনটা। তো যাই হোক, ফাইনালি আমাদের যে উচ্চতা আসছে সেটা চলে আসছে ক্যালকুলেশনের মাধ্যমে। এর ভ্যালু আসছে 1.72 × 10⁻⁶ মিটার। এটাই আমাদের অ্যান্সার। সো আপাত দৃষ্টিতে খুব ডিফিকাল্ট একটা প্রবলেম মনে হচ্ছিল, বাট আমাদের জাস্ট কনসেপচুয়ালি আমরা চিন্তা করছি যে যেহেতু এনার্জি লাইনে হাঁটলাম, তাহলে ওখানে কিভাবে জাস্ট ইকুয়েশনটা তৈরি করে আমরা সলভ করে ফেলছি। ঠিক আছে। সো এই ছিল আমাদের থার্ড প্রবলেম, যে কিভাবে আমরা হয় ফোর্স নাহলে এনার্জি, এই কনসেপ্টগুলো ব্যবহার করে গ্র্যাভিটেশনের প্রবলেমগুলো সলভ করতে পারি। সো আমরা আজকের লাস্ট প্রবলেমটা দেখবো, ফোর্থ প্রবলেম যেটা এই সিরিজে, সেটা দেখবো। ওকে। তো প্রবলেম নাম্বার 4, এটা প্রবলেম স্টেটমেন্ট একবার দেখি আমরা, হ্যাঁ। প্রশ্নটা হচ্ছে কি, পৃথিবীর ভর এবং চাঁদের ভর দেয়া আছে যথাক্রমে m1 এবং m2। যে সবুজটা পৃথিবী, হলুদটা চাঁদ, ঠিক আছে, ধরে নাও এটা। আর এদের কেন্দ্র দুইটার মধ্যবর্তী বলা হচ্ছে ডি, স্মল ডি। কারণ কেন্দ্র দুইটার মধ্যবিন্দু, হ্যাঁ ওই স্মল এম দেখো, ওই কেন্দ্র দুইটার মধ্যবিন্দুতে আছে। বলছে স্মল এম ভরের কোন একটা বস্তুকে ন্যূনতম কত বেগে, মানে সবচেয়ে কম কত বেগে মারলে সেটি অসীম দূরত্বে চলে যাবে। প্রশ্ন হচ্ছে এটা। তো মনে হচ্ছে অনেক ডিফিকাল্ট প্রশ্ন স্টেটমেন্ট দেখে। তো আবার ব্যাক টু দ্য পেভিলিয়ন, সবসময় মনে রাখবা একদম ব্যাক টু দ্য পেভিলিয়ন, ঠিক আছে। ব্যাক টু দ্য পেভিলিয়ন মানে হচ্ছে প্রথমে একটা কোয়েশ্চেন করা আমাদেরকে, যে এটা আমরা এনার্জি রাস্তায় হাঁটবো নাকি ফোর্সের রাস্তায় হাঁটবো, কোনটা আমরা ইউজ করে সলভ করবো। তো এটার জন্য কি বলছিলাম, যে যেহেতু যে বস্তুটার গতিপথ, মানে যে বস্তুটা আমাদের ফোকাস পয়েন্ট, অর্থাৎ স্মল এম ভরের বস্তুটা, সেটাই তো মারবো আমরা।
তো তার গতিটাকে তো আমরা অ্যানালাইসিসের ভিতরে ঢুকাচ্ছি। তাহলে তার গতিতে, গতিপথের বিভিন্ন পয়েন্টে কি হচ্ছে, আমরা দেখছি মহাকর্ষ বলটা ডিফারেন্ট হবে। ঠিক আছে। সে তো যখন চলে যেতে থাকবে মহাকর্ষ ক্ষেত্র দূরে, মানে মহাকর্ষ ক্ষেত্র ছেড়ে, তখন তো অসীমে যখন যেতে থাকবে, তখন সে এক এক বিন্দুতে এক এক রকমের মহাকর্ষ বল ফেস করতে থাকবে। তাহলে বলের রাস্তায় আমাদের হাঁটাটা ডিফিকাল্ট, সো ডিফিকাল্ট, পরিবর্তনশীল বল। তো আমরা এই কারণে, যেহেতু আমরা এনার্জির রাস্তাটায় আমাদের সলভ করাটা ইজিয়ার। ঠিক আছে। এখানে লিখলাম যে যেহেতু বস্তুটা অসীম দূরত্বে চলে যাবে, অর্থাৎ কি বলছি, বস্তুর গতিপথে প্রতিনিয়ত মাধ্যাকর্ষণ বলটা পরিবর্তিত হতে থাকবে, তাই এনার্জির কনসেপ্টটা ব্যবহার করা উচিত। ওকে। সো এখানে এই জিনিসটা আমরা বারবার দেখতেছি, আবার রিক্যাপ করতেছি একবার, যে ইটস অল অ্যাবাউট ফোর্স এন্ড এনার্জি। তো ফোর্স থাকলে কি চেক করতে বলছিলাম, ব্যালেন্স অফ ফোর্স। আর এনার্জি থাকলে শক্তি সংরক্ষণশীলতা নীতি। তো আমরা বলেছি এটা এনার্জি দিয়ে করব। তো এখানে প্রয়োজনীয় ফর্মুলাগুলো একবার লিখছি। তোমরা যারা একটু পোস্ট করে দেখে নিতে পারো, আমি স্কিপ করতেছি। সো এনার্জি রাস্তায় হাঁটবো, ঠিক আছে। তো এনার্জি রাস্তায় কি, শক্তি সংরক্ষণশীলতা নীতি। অর্থাৎ স্মল এম ভরের যে বস্তুটা, সেটার জন্য প্রাথমিক অবস্থার যে মোট শক্তি, সেটা হবে কি, তার ফাইনাল অবস্থা কোনটা, অসীমে অবস্থানকালে। তার মানে প্রাথমিক অবস্থার মোট শক্তি হয়ে যাবে কি, শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী অসীমে অবস্থানকালে মোট শক্তির সমান হবে। ঠিক আছে। এখানে কোনো রকমের শক্তির ওয়েস্ট নাই, আমরা আগের প্রবলেমে যেটা দেখছিলাম। সো এটা আমাদের স্ট্রেট ফরওয়ার্ড, এই কোয়েশনটা এইভাবে রাখতে পারবো। হ্যাঁ, তাহলে সুন্দর। আমরা সলভ করার জন্য রেডি। তাহলে স্মল এম ভরের জন্য প্রাথমিক অবস্থার মোট শক্তি কি, বিভব শক্তি আর গতিশক্তির যোগফল প্রাথমিক অবস্থায়, সেটা কি হবে। এখন বিভব শক্তিটা বের করার জন্য আমার দুই ভাবে বিভব শক্তিটা আসলে তৈরি হয়। একটা হচ্ছে এম 1 ভর, অর্থাৎ পৃথিবীর জন্য। এই কারণে বস্তুতে একটা বিভব শক্তি জমা থাকবে। সেটা কত, সেটা আমরা কি জানি, এম 1 বস্তুর সাথে যে স্মল এম ভরের বস্তুটা, অর্থাৎ পৃথিবীর সাথে স্মল এম ভরের বস্তুটা আসলে কত দূরত্বে আছে। যেহেতু মধ্যবিন্দুতে বলছে, ওই পৃথিবীর চাঁদের যে দূরত্ব ছিল তার মধ্যবিন্দুতে, তাহলে D/2 দূরত্বে আছে। ঠিক আছে। পৃথিবী এবং চাঁদের দূরত্ব তো ডি বলা ছিল, মানে সবুজটা এবং হলুদটা দূরত্ব ডি। তাইলে তার অর্ধেক হচ্ছে D/2। এই D/2 দূরত্বে আছে পৃথিবী এবং ওই স্মল এম ভরের বস্তুটা। ঠিক আছে। তাহলে ওই G × ভর দয়ের গুণফল ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব, এই ফর্মুলা যখন আমরা বিভব শক্তির ফর্মুলাতে ফিট করতেছি, তখন ইকুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে। ঠিক আছে, এই বাক্সের মতো দেয়া আছে দেখো। এই D/2 এর নিচে টুটা উপরে উঠে গেছে। আলটিমেটলি আসো -2 × G × দুটা ভরের গুণফল ডিভাইড বাই ডি। সিমিলারলি M2 ভর, অর্থাৎ চাঁদের জন্য কি হচ্ছে, একটা বিভব শক্তি জমা থাকবে বস্তুর ভিতরে। সেটা কত, সেটা হবে ভরদের গুণফল ডিভাইড বাই, সেটাও তো D/2 দূরত্বে থাকবে, বোঝাই যাচ্ছে। তাহলে সেটার জন্য হবে ইকুয়েশনটা এরকম। এখন এই দুটোর যোগফল হচ্ছে কি, বিভব শক্তির মান, টোটাল। ওকে। আর গতিশক্তি যেটা, যেহেতু ন্যূনতম কত বেগে বলছে প্রক্ষেপ করলে, তার মানে তার একটা বেগ দিচ্ছিলাম আমরা ভি বেগ। তো সেটার কারণে তার একটা গতিশক্তি থাকবে ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থায়। সেটা হবে কত, ½ mv²। ঠিক আছে। তাহলে এই সবগুলোর যোগফল হবে আসলে কি, মোট গতিশক্তি, প্রাথমিক অবস্থার মোট শক্তি। ঠিক আছে। প্রাথমিক অবস্থার মোট শক্তি সবগুলোর যোগফল। তাহলে বিভব শক্তি দুটো যোগফল করলাম। অবভিয়াসলি তারা নেগেটিভ, যেমন বিভব শক্তি মানেই তো নেগেটিভ, তো যোগ করলে দুটো নেগেটিভ থাকবে। তাহলে মানে এই দুইটার ভ্যালু, তার সাথে গতিশক্তিটা যোগফল। ঠিক আছে। এটা হচ্ছে প্রাথমিক অবস্থার মোট শক্তি। এখন দেখবো অসীমে অবস্থানকালে মোট শক্তিটা কত। সেখানেও বিভব শক্তি আর গতিশক্তির যোগফল। এখন বিভব শক্তি যখন দেখবো, তখন চিন্তা করে দেখো তো, অসীমে অবস্থানকালে সে আসলে কি, কোনো সব ধরনের মহাকর্ষীয় ক্ষেত্র থেকে পুরাপুরি মুক্ত। ঠিক আছে। তার মানে কোনো বিভব শক্তি তার মধ্যে জমা থাকবে না, সে টোটালি জিরো। ঠিক আছে। অর্থাৎ অন্য কথায়, নিচের আর যখন টেন্স টু ইনফিনিটি হয়, তখন ওই বিভব শক্তির ফুল সূত্রটা আসবে, জিরো হয়ে যাবে ফুল ভ্যালুটা। ঠিক আছে। তাহলে বিভব শক্তিটা শূন্য। আর গতিশক্তিগত, যেহেতু ন্যূনতম বেগে একটা মারছিলাম, মনে আছে। ন্যূনতম বেগ মানে কি, মানে যে বেগে মারলে, মিনিমাম যে ভ্যালোসিটিতে মারলে ওই স্মল এম্বরের বস্তুটা একদম অসীমে যাবে। ঠিক আছে। অসীমে গিয়ে আর কোনো বেগ থাকবে না তার, কারণ অসীমে গিয়ে বেগ থাকলে তো সে আরো ওইখানেও সে মুভ করতে থাকবে। তো অসীমে যেহেতু ন্যূনতম বেগ বলছে, তাহলে অসীমে যাওয়ার পরে তার আর কোনো বেগ থাকবে না। ঠিক আছে, তার পুরো শক্তিটা ওখানেই শেষ হয়ে যাবে। তাহলে বলা যায় অসীমে তার আসলে কোনো, অসীমে গিয়ে তার মধ্যে কোনো গতিশক্তিও থাকবে না। তো এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, এটার ভ্যালু কত আসবে তাইলে, জিরো। তাহলে অসীম অবস্থানকালে মোট শক্তি কত,
অসীম অবস্থানকালে মোট শক্তি হচ্ছে 0 + 0 অর্থাৎ 0। এখন আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতিতে ফেলাই দিলাম, বসাই দিলাম দুটা বাম পক্ষ এবং ডান পক্ষে যখন ভ্যালুগুলো বসাইলাম তখন এরকম একটা জিনিস আসলো। এবং সেটাকে যখন আমরা সিম্পলিফাই করলাম তখন স্মল এম কমন নিয়ে আমরা এভাবে লিখবো। স্মল এম তো কখনো শূন্য না, তার মানে ওটা ছাড়া বাকি যে টার্মস আছে সেটার ভ্যালু হচ্ছে শূন্য। কারণ বাকি টার্মস এর ভিতরে কোনো স্মল এম নাই, সেটার ভ্যালু হচ্ছে শূন্য। সেখান থেকে আমরা ভি স্কোয়ার মানে হাফ ভি স্কোয়ার সমান ওই ভ্যালুগুলাকে ডান দিকে পাঠিয়ে দিছি, মানে বিভব শক্তি দুটো যেটা ছিল ওগুলোকে ডান দিকে পাঠিয়ে দিছি ওই টার্মস গুলাকে। এরকম একটা টার্ম পেলাম যে হাফ ভি স্কোয়ার সমান 2gm1/d প্লাস 2gm2/d। ঠিক আছে, এই 2g/d আবার কমন নিয়ে এভাবে লিখলাম। তো সুন্দর, ভি স্কোয়ার সমান তাহলে কি হচ্ছে 4g/d, এই যে 2 দিয়ে গুণ করলাম দুই দুই পাশে, তাহলে 4g/d ইন্টু m1 + m2 হচ্ছে এই ভি স্কোয়ারের মানের সমান। তাহলে ভি খুব সহজে বেরিয়ে আসলো, এটা √ওভার 4g/d m1 + m2। তাহলে আমরা পেয়ে গেলাম যে ন্যূনতম কত বেগ, এই ভিটার মানটাই তো আমাদের আসলে নির্ণয় করার দরকার ছিল। অলরেডি যে ইনফরমেশন গুলো দেওয়া ছিল অর্থাৎ m1 m2 এবং d, এই ইনফরমেশন গুলো থেকেই আমরা কি করছি, এই ভি এর মান অর্থাৎ ন্যূনতম যে কত বেগে মারলে সেটা অসীম দূরত্বে চলে যাবে সেটা আমরা বের করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এই চারটা প্রবলেম সলভ করতে গিয়ে কত সহজে আমরা একটা সিম্পল অ্যাপ্রোচ, ঠিক আছে, হয় ফোর্সের রাস্তায় অথবা এনার্জির রাস্তায় আমরা হেঁটে আমরা আসলে গ্র্যাভিটেশন অর্থাৎ মহাকর্ষের প্রবলেম গুলোকে সলভ করে ফেলতে পারতেছি। সো ভালো থাকো তোমরা, আজকে এই পর্যন্তই। আমরা আরো প্রবলেম নিয়ে আসবো গ্র্যাভিটেশনের, কিন্তু এগুলা দিয়ে আমরা আসলে বুঝতে পারতেছি যে এগুলো হচ্ছে খুব ডিফিকাল্ট টাইপের একটা প্রবলেম সাধারণত স্টুডেন্টদের কাছে। সো এগুলাও আসলে খুব সহজে আমরা এই দুইটা কনসেপ্ট ব্যবহার করে খুব সহজে আমরা সলভ করতে পারি। তোমাদের খালি শুরু করার সময় একটা কোশ্চেন নিজেকে আস্ক করতে হবে যে কখন আমরা কি ইউজ করবো। ঠিক আছে, আমরা কি ফোর্সের রাস্তায় যাবো না এনার্জির রাস্তায় আমরা যাবো। আর ফর্মুলাগুলো অবশ্যই অবশ্যই বারবার লিখে লিখে প্র্যাকটিস করে এটা আয়ত্তের ভিতরে রাখতে হবে। সো ভালো থেকো, কেমন লাগলো জানাবা ভিডিও। আর আমি চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো বেস্ট অফ লাক, তোমরা প্র্যাকটিস করো and have fun with physics.